যেখানে ধরেছে এরকম নদীর সাইডে ধরেছে, নদী থেকে 3 কিলোমিটার জঙ্গলের ভিতরে ঢুকিয়ে নিয়ে গিয়ে সে তো বিবস্ত চেহারা, অর্ধেকটা খেয়ে ফেলেছে, মানে কি বিবস্ত চেহারা। আমরা আছি সুন্দরবনের একটি প্রত্যন্ত গ্রাম ঝড়খালি। তো সেখানে এসে এমনই একজন মানুষের সাথে আমরা কথা বলতে বলতে ওনার নিজের মুখ থেকে শুনলাম, যিনি বহুবার এই জঙ্গল করতে গিয়ে বহুবার বাঘের সাথে মুখোমুখি পড়েন এবং বাঘের মানে আক্রমণ থেকে রক্ষা পেয়েও যায়। তো ওনার মুখ থেকে তো আমরা ভাবলাম যে আমরা যদি ওই কথাগুলো ক্যামেরা বন্দির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি তাহলে সত্যি আপনাদেরও ভালো লাগবে। তা আমরা যখনই ওনার মুখ থেকে শুনছিলাম, উনি বললেন যে এমনই জঙ্গলে ঢুকেছেন যে সেখান থেকে বেরিয়ে আসাও খুব নাকি দুষ্কর ব্যাপার হয়ে পড়ে। মানে বিভৎস গভীর জঙ্গল, যেখানে মানে একবার গেলে সেখান থেকে আর বেরোনোর পথও থাকে না। তো সেই সব জায়গা থেকে উনি ঘুরে এসেছেন এবং বর্তমানে কি আপনি এখন মাছ কাঁকড়া ধরেন? না, এখন গাড়ি চালাই। তো বর্তমানে উনি আর এখন জঙ্গল যান না। তো সত্যি খুবই ভালো লাগলো যে এখন উনি জঙ্গল করছেন না। তো যাই হোক, ওনার মুখ থেকে আমরা জানবো যে কিভাবে সেই সব পরিস্থিতির মধ্যে পড়েও উনি আজও ফিরে এসেছেন আমাদের মাঝে। তো কিভাবে সেখান থেকে রক্ষা পেলেন তো আমরা জানবো ওনার কাছ থেকে। আসুন আমরা ওনার পরিচয়টা আগে নিয়ে নিই, তারপরে ওনার সাথে কথা বলি। তো আপনার নাম? পরিতোষ দাস। তো এই যে জঙ্গল জীবনটা শুরু হয়েছিল কত বছর আগে থেকে? আমি 13 বছর বয়স থেকে জঙ্গলে যাওয়া শুরু করি, চরপাটায়। শুধু কি চরপাটা দিতেন? হ্যাঁ, চরপাটা দিতাম টাইগার পারে। আচ্ছা। তো প্রথম 1 মাস করার পরে সেখানে হলো মানে পুরো বালির চর, ঝাউ গাছ। এটা কোন জায়গাটা? ওটা হলো গদনার চর, কেদোখালির আড়পার। আচ্ছা। তো ওখানে আমরা পাটা জাল বসাতাম। দেখতাম যে বাঘ কাদা মাটি মেখে মানে গর্ত থাকতো, তাতে মানে এমন কায়দা থাকতো মনে হয় যেন গাছের কোনো মুড়ো কিংবা গাছের গোড়া বসে আছে। যখনই বাঘ ওই ওরকম বসে থাকতো, হরিণ কিংবা শুয়োর যদি পাশ দিয়ে যেত কিংবা মানুষ যেত, তখন তাকে অ্যাটাক করতো। আমরা দূর থেকে দেখতাম। তারপরে আমরা তারপরে একবার পাটা দিলাম বস্তাবুড়োর চরে। হ্যাঁ, জায়গাটার নাম হলো বস্তাবুড়ো। ওই চরে পাটা দিয়েছি, রাত্রেবেলা জাল তুলছিলাম। রাতের বেলাও জাল তুললেন? হ্যাঁ, রাত তখন 3টে বাজে আমরা জাল তুলছিলাম। তো আমরা 13 জন ছিলাম ওখানে। 13 জন? 13 জন ছিলাম। তা আমাদের এক সহকর্মীকে মানে জালের ভিতর থেকে হাতা মেরে অ্যাটাক করেছিল। জালটা ছিল বলে বেঁচে গেছে। তা সবাই মিলে আবার তাড়িয়ে উপরে তুলে দিয়ে জাল তুললে আমরা আবার ফিরে এসেছি। আচ্ছা। তো এই যে শুনলাম একটু আগে বলছিলেন কথায় যে এমন জঙ্গল আছে যে সেখান থেকে বেরিয়ে আসা দুষ্কর হয়ে। হ্যাঁ, বিরাট ভয়ঙ্কর জায়গা। সেখানে ঝাউ গাছ, মোটা সাপ, এক একটা সাপ 5-6 হাত করে লম্বা, বিরাট মোটা গাছের গায়ে পাকিয়ে থাকে। আপনারা দেখেছেন? হ্যাঁ, আমরা দেখেছি। আমরা যে হেঁটে যাচ্ছিলাম, মাথার উপরে গাছের ডালে এমন ভাবে পাকিয়ে আছে, দেখতে পাইনি। লাস্টে দেখি না পুরো পেঁচিয়ে আছে। তারপরে হচ্ছে একদিন রাত তখন 3টে বাজে, মানে উপরে শুয়োর ধরে বাঘে খাচ্ছে। আমরা নৌকা আছে, হাউ করে ডাকছে, আমাদের নৌকোটা কিন্তু কাঁপছে, মানে এত তার বিকট আওয়াজ, মানে বাঘের যে আওয়াজটা হয়, এত আওয়াজ। তারপর আরো একদিন মানে আমার দাদা নৌকো রান্না করছিল, বোটটা ছিল ডাঙার উপরে, মানে শুকনো ডাঙায় বোটটা ছিল। তখন আস্তে আস্তে সবাই জোয়ার হচ্ছে। তো 2টো বাঘ এক জায়গায় ছিল, একটা ছাড় হয়ে গেছে, তার একটা এত ডাকা ডেকে তাকে খুঁজছে মেয়ে বাঘটাকে, মানে বোটটা কাঁপছে। আমি ভয়তে মানে ভাবছি কোথায় যাবো। একটা নৌকো জলে আছে, একটা ডাঙায় আছে। আর দাদা আমাকে গালাগাল দিচ্ছে, বলছে তুই তাড়াতাড়ি চলে এ কর সে কর। তো আমি তাও শুনিনি। লাস্টে আমি মানে নৌকোর কাছাকাছি যে এসে ডাকে, তখনই আমি নৌকো দিয়ে লাফ মেরে মানে জলে যে নৌকোটা ছিল সেই নৌকোটায় পালিয়েছি। মানে টাইগার পাড়ের বাঘগুলো এত হিংস্র। তো যদি জলে নৌকা থাকে, উপর তো ছুটে এসে নৌকাতে লোক ধরে নিয়ে চলে যায়, মানে এমন হিংস্র। ওখানে মানে আগে যেসব জায়গায় গেছি, জঙ্গল করেছি, এখন বাঘের চাপ এত বেড়ে গেছে টাইগার পাড়ে। যদি সেই সব জায়গায় যাওয়া হয়, মানে আগের মতো সেই সব কাজ করা হয়, তা এখন ফিরে আসা বিশাল দুষ্কর হয়ে যাবে। তা যেসব জায়গায় গেছি সেসব জায়গায় তো জলও ওঠে না সারা বছর। ওই কোনো সময় যদি নিম্নচাপ হয়, বন্যা হয়, তখনই সেই উঁচু জায়গাগুলো জল ওঠে, যা সাগরের বালি সব ঢেউতে তুলে কাঁড়ি করে দিয়েছে। আর এমন ভয়ঙ্কর জায়গাটা, এমনি ভালো, কিন্তু ওখানে এত ভয়ঙ্কর জায়গা, বাঘ এনি টাইম থাকে। এনি টাইম বাঘ থাকে। যে কোনো লোক যদি যায়, ওর দিকে বোম মারো, গুলি করো, তাও ছুটে আসবে, মানে পিছু হাঁটে না ও। মানে এত ভয়ঙ্কর জায়গা।
জায়গাটা হলো কেদোখালির আড়পাট। তো ওইখানে সব ঝাউ গাছ, আর না হলে 5-6 কিলোমিটার মতো বালির চর, সেখানে জল ওঠে না। তো কোন জায়গায় একটু চৌকো মতো আছে, কোন জায়গায় একটু মানে পাহাড় যেরকম থাকে, উঁচু নিচু, বা ওই সাগরের ঢেউ এসে এসে বালি সব হ্যাঁ পাহাড়ের মতো বালি সব উঁচু নিচু হয়ে আছে, ওর মধ্যেও বাঘ লুকিয়ে থাকে। বালির মধ্যে লুকিয়ে, ওই বালির মধ্যে ওর গাল রং তো ডোরা কাটা লাল লাল, তো কাদা মাটি মেখে এমন করে থাকে বোঝা যায় না। ওই যখনই মানুষ কিংবা হরিণ কিংবা শুয়োর যখনই যায় তখনই ও এসে অ্যাটাক। তো এই যে বললেন যে জঙ্গলের ভিতরে বহু ভিতরে গেছেন, মানে যেখানে জল ওঠে না ওখানেও গেছেন, তো ওখানে গিয়ে কি কখনো দেখেছেন যে বাঘের ওখানে, মানে এত জঙ্গলে নিশ্চয়ই বাঘরা ওখানে ধরে নিয়ে যায় মানুষকে, যেসব মানুষ ধরো তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে, ওখানে কোনো মাথার ফুলি এটা ওটা হাড় এগুলো পড়ে থাকে? আমাদের এই গ্রামে একটা বউকে মানে ধরেছিল এই জঙ্গলে। এটা কি লোকালয়ে পেরিয়ে এসে ধরেছিল? না ওপারে ধরেছিল, জঙ্গলে পারে। হ্যাঁ ধরেছিল। তো আমরা 12 জন মতো গেছিলাম, হ্যাঁ গিয়ে মানে পার খোঁজ ধরে গেছি বাঘের পায়ের খাল। হ্যাঁ। এটা কোন জায়গাটায় ধরেছিল? এটা হলো বিদ্যুৎ চরের খাল। আচ্ছা বিদ্যুৎ চর, হ্যাঁ। তো পার খোঁজ ধরে গেছিলাম, গিয়ে দেখছি কি সবে একটুখানি খেয়ে সরে গেছে। তো আমরা 12-13 জন ছিলাম, তা সেখানে এমন জায়গায় ও নিয়ে গেছে, বডি সেখান থেকে বার করা বিশাল কষ্ট ব্যাপার। বাপ রে বাপ। তা যখন অর্ধেকটা খেয়ে ফেলেছে, তা গ্রামের লোক বললো তাহলে খাকে যাক, বলে সেইভাবে ওকে ফিরে দিয়ে চলে আসলো। মানে তবু কতটা, মানে নদী থেকে রেখে কতটা মানে দূরে? নদী থেকে যেখানে ধরেছে এরকম নদীর সাইডে ধরেছে, নদী থেকে 3 কিলোমিটার জঙ্গলের ভিতরে ঢুকিয়ে নিয়ে গিয়ে সে তো বিবস্ত চেহারা, অর্ধেকটা খেয়ে ফেলেছে মানে কি বিবস্ত চেহারা। তো আমরা 12-13 জন ওইভাবে দেখে আবার চলে এসেছি, মানে ওই আরে নিয়ে আসেন, আর নিয়ে আসি যখন অর্ধেকটা খেয়ে ফেলেছে ও খাক বলে ওইভাবে ফিরে চলে এসেছি। তো আবার টাইগার জঙ্গলে যেখানে কেদোখালি বললাম, ওখানে একটা মায়ের মন্দির আছে। আচ্ছা, মানে পুরো একদম পাকা মন্দির, মিষ্টি জলে পুকুর আছে, কেদোখালির ওখানে একটা তাল গাছ আছে। আচ্ছা, তো ওখানে সব মিষ্টি জল, বাঘে হরিণ মানুষ সব ওই পুকুরের জল খায়। তো এইবারে ওইখানে গেলে এনি টাইম বাঘের লোম এটা ওটা সব পাওয়া যায়। তো ওখানে মায়ের মন্দির আছে, আজ পর্যন্ত যত লোক গেছে কারোর কোনো ক্ষতি হয়নি কেদোখালি। হ্যাঁ। আচ্ছা, ওখানে যে বললেন যে মিষ্টি জলের পুকুরটা আছে, বাঘ মানে হরিণ মানুষও জল নিচ্ছে, এমনও তো হতে পারে মানুষ যখন যাচ্ছে তখন তো যদি বাঘ যদি থেকেও থাকে? না, এমন কোনো হয়নি ওখানে, কেননা ওখানে একটা মায়ের মন্দির আছে, মায়ের মন্দিরের এরিয়া চত্বরে পুকুরটা আছে। আচ্ছা আচ্ছা, বিরাট বড় পুকুর। তা সেখানে সবাই জল খেতে আসে, বাঘ হরিণ বানর, মানুষও যায় জল নিয়ে খেয়ে মানে দিন কাটায় ওই জল। যারা এখান থেকে জল নিয়ে যায় সেই জলটা যখন ফুরিয়ে যায় তখন ওই পুকুরের জল তুলে খায়, আমরাও খেয়েছি ওই কেদোখালি। তো কখনো বিপদ আপনারা দেখেছেন যে আপনারা যখন জল আনতে এসেছেন ঠিক ওই মুহূর্তে ধরো বাঘ বা হরিণ জল? বাঘ দেখিনি, তবে ওই মুহূর্তে হরিণ দেখেছি জল খেতে, কিন্তু বাঘ দেখিনি। তারপরে বানর গুলো এসে মন্দিরের চারপাশে, মন্দিরের ভিতরে মানে বানর অনেক দেখেছি, কিন্তু বাঘের এখনো কোনো কিছু শুনিনি ওই মায়ের মন্দিরে ওখানে। কেদোখালিটা নাকি মানে একটা বিভৎস জায়গা, মানে যেটা বলে মন্দির আছে তো কি নাকি কেদোখালিটা অ্যাকচুয়ালি, কেদোখালিটা তো দক্ষিণ রায়ের আমলে। তো ও বলুন। কেদোখালি ওই যে মায়ের যে মূর্তিটা ছিল, ওনার হাতে, 2 হাতে, কানে, নাকে সব সোনার ছিল। কিছু বদমাশ লোক আছে, ডাকাত ফাকাত যেটা হয়, কিছু বদমাশ লোক আছে, তো হাত, 2 হাত, নাক, কান মানে খুলতে পারেনি, তো ভেঙে কুড়ুল দিয়ে কুপিয়ে নিয়ে চলে গেছে। ওটা কিসের? ওই মন্দিরটা কি মাটির ছিল না এমনি পাথরের? না, ওরা যারা আমরা জেলে পার্টি, প্রথমে একটু মানে কাঠ পাট দিয়ে করা হয়েছিল, বহু বছর আগে, না হলে 1-150 বছর আগেকার। তো কাঠ মাঠ দিয়ে করেছিল, লাস্টে ওইটা সবাই জেলে পার্টিরা মানে পুরো কংক্রিট দিয়ে করে দিয়েছে, একদম যেরকম উপরে যেরকম মন্দির বড় বড় সেরকম বড় করে দিয়েছে। আচ্ছা, মানে সমস্ত কিছু ছিল মায়ের গায়ে? হ্যাঁ, সমস্ত সোনা গয়না সব ছিল, কিন্তু ওখান থেকে সব কুপিয়ে নিয়ে চলে গেছে। তা এখন হচ্ছে আবার ভালো উন্নত হয়েছে জায়গাটা, যার চারিদিকে বারান্দারি দিয়ে মন্দিরটা রং চং করেছে, কংক্রিট করেছে, এখন খুব ভালো ব্যবস্থা আছে ওখানে। তো আপনারা গেলে ওখানে মন্দিরে পুজো টুজো দেন? যে আমরা কেন, যে কেউ আগে ওখানে যায়, ওখানে পুজো দিয়ে তারপর জঙ্গলে রওনা দেয়। ওটা জঙ্গলের ভিতরে,
আচ্ছা কিন্তু ওই জায়গাটায় মাছ ধরতে গেলে ওই মায়ের মন্দির হয়ে যেতে হবে। ও তো ওখান থেকে সবাই পূজা আশ্রয় দিয়ে সবাই ওখান থেকেই চলে যায়। তা এই যে যে এতদিন এই পাটা জাল ধরেন, তো এই খাওয়া দাওয়া সব সব ওই ওই এক মাসের চালান, মানে 1 মাসের চাল ডাল যাবতীয় যা লাগে সব তুলে নিতাম, শুধু জলটা শেষ হয়ে যেত। হুম। জলটা আবার ওই মায়ের মন্দির থেকে নিয়ে নিতাম। ওই কেদোখালির মন্দির থেকে? কেদোখালির ওই আবার ওই জলটা এত সুন্দর, আপনি যদি পুকুরের ধারে যান তা আপনার মুখ ওই জলের মধ্যে দেখা যাবে, এত সুন্দর। এখান থেকে আমাদের বোট চালিয়ে 6 ঘন্টা লাগে কেদোখালি যেতে। এখান থেকে 6 ঘন্টা? এখান থেকে 6 ঘন্টা লাগে বোট চালিয়ে যেতে। তো ওখানে জায়গাটা উঁচু আছে, উঁচু আর আনফান বলো আর বড় বড় ঝড় বলো, চারিদিকে গাছপালা আছে, তো ও ঢেউ গিয়ে ওকে ভাঙতে পারে না। যার জন্য এরকম যেরকম রাস্তা আছে, এরকম রাস্তার মতো মানে চারিদিকে বারান্দারি আছে, এরকম রাস্তার মতো চারিদিকে বারান্দারি আছে। যার ঢেউ মানে রাস্তার এপাশে আবার গাছপালা আছে, তাল গাছ আছে, নারকেল গাছ আছে, মানে নানান রকম আম গাছও আছে। মানে ওখানে এত বড় বড় গাছ আছে, ঝড় ঝাপটা গিয়ে ক্ষতি করতে পারে। মানে মন্দিরটা কোনো ক্ষতি হয় না? মন্দিরটা কোনো ক্ষতি হয় না। আশেপাশে জঙ্গলে হচ্ছে সবকিছু, কিন্তু মন্দিরে ক্ষতি হয়। ওটা বহু বছর আগেকার মন্দির। তারপরে ওই আমরা দেখি সুন্দরবন জঙ্গলে যে চরে আমরা চড়পাটা দিই, মানুষের মানে মাথার খুলি, দাঁতের পাটি, এইসব আঙুলগুলো সব মাটির মধ্যে মানে ঢুকে আছে, তো সব সাজানো একের পর এক, সবগুলো সব মানে দেহটা বার হচ্ছে। তারপরে মাটির গ্লাস, মাটির থালা, মানে আগেকার নানান কিছু পৌরাণিক জিনিস ওখানে। সেরকম মানে যত ঢেউ লাগে সব ধুয়ে দিয়ে মাটির ভিতরে বার হয়। তারপর ধরুন যেরকম আমরা ঘরের ভিত আগে করলাম, এইসব ঘরের ভিত গুলো বার হচ্ছে। এটা কোথায় গেলে দেখতে পান? কেদোখালি? এটা কেদোখালি, ওখানে গেলেই দেখা যায়। তাহলে এর থেকে বোঝা যায় তো যে আজ থেকে বহু বছর আগে মানুষের বসবাস বা বসতি। আজ থেকে বহু বছর আগে মানব সভ্যতার একটা বসবাস ওখানে ছিল। এই দিকে বোঝা যায়, কেননা ওই মাটির তলা দিয়ে ধুয়ে দিয়ে সবকিছু যখন বার হচ্ছে, তো এই দিকে বোঝা যায় বহু বছর আগে মানুষ সভ্যতার একটা বসবাস ছিল। আচ্ছা, ওইটা আমরা একটু জানতে চাইবো, ওই জায়গাটাই কেদোখালি জায়গাটা মানে কি শুধু কি জেলেদের জন্য, না টুরিস্ট পার্টিরা ধরো যারা ঘুরতে আসবে ধরো বাইরে থেকে টুরিস্টরা, তারাও কি ওখানে যেতে পারে? না, ওটা অফসাইড, ওটা হলো আমাদের এরিয়া যেটাকে বলে। ওটা হলো অফসাইড কোর এলাকা, মানে আমাদের জঙ্গলের শেষ প্রান্ত একদম, তারপর বঙ্গোপসাগর। যার জন্য ওখানে কোনো টুরিস্ট পার্টি ঢোকে না, যারা জেলে পার্টি তারা ঢোকে, রেঞ্জার সাহেবরা ঢোকে। ওটা হলো টাইগার জঙ্গলের শেষ প্রান্ত। আচ্ছা। তারপরে বঙ্গোপসাগর। কেউ জল রিচার্জ করলো, কেউ ভালো মাটি রিচার্জ করলো, তারা পারমিশন করে ওখানে ফরেস্টের সাথে যোগাযোগ করে ওখানে যেতে পারে। অ্যাকচুয়ালি টুরিস্ট পার্টিরা পারমিশন করে কি ওখানে যেতে পারবে না? না, ও ওখানে ঢুকতে দেবে না। ওটা কোর এরিয়া, খুব ভয়ঙ্কর এরিয়া। এমনি খালের মধ্যে থেকে যে কোনো সময় বাঘ অ্যাটাক করতে পারে লাফ দিয়ে, এর জন্য ওখানে যেতেই দেবে না। তো সত্যিকারে এনার মুখ থেকে আমরা অনেক কিছু জানলাম, অনেক অজানা কথাও আমরা জানতে পারলাম সুন্দরবন সম্পর্কে। অনেক ধন্যবাদ আপনাকে। মানে এত কিছু সুন্দরবনের ঘটনা আমাদের ফ্যামিলি মেম্বার বা আমাদের সুন্দরবনের ভূমিপুত্র চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের শোনানোর জন্য খুবই ভালো লাগলো এনার মুখ থেকে কথাগুলো শুনে। যদি আপনার ভিডিওটি দেখে একটু মনে জায়গা করে নিতে পারে, তাহলে একটা লাইক অবশ্যই করবেন আর অন্যকে শেয়ারের মাধ্যমে দেখার সুযোগ করে দিন। তো চলুন, দেখা হচ্ছে অন্য এক ভিডিওতে।